হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য আর্দেন হার্ট। আর আজ আমাদের সাথে রয়েছেন একজন বিশিষ্ট আহ, চলচ্চিত্র নির্মাতা এবং ডাইরেক্টর শর্মিষ্ঠা দেব। নমস্কার। আচ্ছা শর্মিষ্ঠা দি, তোমার নতুন একটা ছবি আসছে, উদ্বাস্তু। তো হ্যাঁ, উদ্বাস্তু আর ছবিটার প্লটটা কি? নামটা তো ভীষণ ইন্টারেস্টিং লাগছে। প্লটটা কি? প্লটটা হলো সেটা 1947-এ সিলেটের গণভোট, সিলেট গণভোট এবং পার্টিশন, এটার উপরে এই প্লটটা। আচ্ছা। মানে আমরা অনেক দেশভাগের সিনেমা দেখেছি, অনেক সিনেমা দেখেছি আমরা দেশভাগের, কিন্তু সিলেটকে নিয়ে কোনো ছবি আগে হয়নি। হুম হুম। এবং যেহেতু আমরা শ্রীহট মানে শ্রীহট্টের মানুষ, সিলেটের মানুষ, তো আমার মনে হয় আমাদের প্রত্যেক সিলেটিদের সেটা জানা দরকার যে সিলেট এক সময় আসামের একটা অংশ ছিল, একটা বড় পার্ট, অংশ বিশেষ নয়, একটা বড় পার্ট ছিল বড় আসাম। পার্ট ছিল, ইভেন আসামের মানে ইকোনমিতে অনেক বেশি মানে কন্ট্রিবিউশন ছিল সিলেটের ওই সময়। ইয়েস, একদম, কারণ চা বাগানটা ওদের মেজর ছিল, তো সো কন্ট্রিবিউশন অনেক বেশি ছিল। অনেক আগে থেকে সিলেট কলেজ, মুরারইচাঁদ কলেজ টলেজ সবকিছুই সিলেটে ছিল, পড়াশোনার দিকের থেকে অনেক উন্নত ছিল। সিলেটের মেয়েরা এর জন্য অন্যান্য জায়গা থেকে মেয়েরাও অনেক এগিয়ে ছিল। তো সেই সিলেটকে নিয়ে কোনো ছবি আগে হয়নি, কিন্তু আমাদের আসামের একটা আহ, মানে যারা অনেক মানুষ এখন যারা মানে বাঙালিরা রয়েছেন, তাদের বেশিরভাগই সিলেট থেকে বিলং করেন, সিলেট অঞ্চল থেকে বিলং করেন। সো এই মানে সেই অঞ্চলটাকে নিয়ে এবং দেশভাগকে নিয়ে এই গল্পটা, যে কি করে সিলেট আসাম থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। একটা আহ লাইক মানে মোহাম্মদ জিন্নাহর ডিসিশন এবং মোহাম্মদ জিন্নাহর কথা যে আসামকে লাগবে, সো তারপর আসাম লাগবে, তারপর আমাদের এখানকার যারা স্বাধীনতা সংগ্রামী ছিলেন তারা তো আসামকে যেতে দেননি, কিন্তু সিলেট তারপর কিছু পলিটিশিয়ানদের ওদের যে লাইক কি বলবো সেটা, এদের মানে যে বুদ্ধি খাটিয়ে মানে বুদ্ধি না, দুর্বুদ্ধি, সেটা ছিল যে সিলেটের যারা চা শ্রমিকরা আছেন তাদের ভোট দিতে দেওয়া হবে ভোট না, দিতে দেওয়া কারণ হয়নি। ওরা, হ্যাঁ হ্যাঁ, ওরা স্থানীয় নয়। তো সেটার জন্য তারপর ওখানকার সিলেটেদের মাথায় ঢুকিয়ে দেওয়া হলো, এর নিয়ে প্রচুর আহ, যুদ্ধ, প্রচুর কিছু। এরপর সিলেটে গণভোট হলো, এবং গণভোটে যেহেতু আহ মোটামুটি 55,000 সিলেটি মানে চা শ্রমিকদের ভোট দিতে দেওয়া হয়নি, তাই 52 না 53,000 ভোটে ভারতবন্দীরা হেরে গিয়েছিল, এবং হেরে গেছিল। সিলেটটা পাকিস্তানে চলে গেছিল। সেই প্লটটা নিয়েই উদ্বাস্তু ছবিটা। একটা ভীষণ ভালো কাজ। আর সত্যি বলতে কি মানে আমরা শুনে শুনে বড় হয়েছি, দেখেছি যে কিভাবে মানুষ একটা জেনারেশন, আমরা তো আসলে ওসব দেখিনি, শুনেছি জাস্ট, না, বাট যারা ওটার মধ্যে দিয়ে একদম গিয়েছেন ওদেরকে আমি একদম শেষ বয়সেও মানে কাঁদতে দেখেছি ওসব কথা রিমেম্বার করে। একদম। আমার ঠাকুমা সব সময় দেশের মাটি, দেশের পুকুর, দেশের ভিটে এসব করে করেই মারা গেছেন সব সময়। মানে নিজের জায়গাকে কেউ ভুলতে পারে? আজকে আমাকে যদি কেউ শিলচর থেকে বা আমার বাড়ি হাইলাকান্দি, আমাকে যদি বাধ্য করা হয় আমার বাড়ি থেকে আমাকে চলে যেতে, আমাকে যদি বাধ্য করে দেওয়া হয়, এবং আমার আমার জায়গাতেই, ধরো আজকে আমি হাইলাকান্দিতে রয়েছি, এবং তারপর আমাকে বাধ্য করে দেওয়া হয় সেখান থেকে চলে যাওয়ার জন্য, এবং আমি শিলচর আসার পর, আমি ধরো শিলচর চলে এলাম, এবং সেখানে একটা পার্টিশন হয়ে গেল যে এটা আর ভারতে নেই, এবং তারপর বলা হলো যে আমরা শরণার্থী, তখন নিজের কেমন লাগবে? সেটাই। নিজের দেশ থেকে নিজের দেশেই আসলাম, তারপর আমাদেরকে শরণার্থী তকমা দেওয়া হচ্ছে। একদমই। কিন্তু অনেক লোকে শরণার্থী জানো, আর উদ্বাস্তুর মধ্যে তো ডিফারেন্স। হ্যাঁ। অনেক লোকে লোকে আমি দেখেছি এই জিনিসটা হুম বুঝতেই পারে না, আহ, হুম। যে বাংলাদেশি শরণার্থী আর নিজের আর দেশে থেকে উদ্বাস্তু। উদ্বাস্তু হওয়া দুটার মধ্যে যে ডিফারেন্সটা কি, হ্যাঁ হ্যাঁ। ভারতীয়
ওরা যারা একদম। এসেছিলেন ওরা ভারতীয়ই ছিলেন আর ভারতের মাটিতেই থেকেছেন, ওরা হ্যাঁ, কোনো তারা বাংলাদেশি নন, উদ্বাস্তু, যেহেতু পাকিস্তানি নন। সমাজহীন হয়ে এসেছিলেন তাই ওদেরকে বাস্তুহারা তার জন্য ওদেরকে উদ্বাস্তু বলা হয়। কিন্তু ওরা তো শরণার্থী নন, নিজের দেশ থেকে নিজের দেশে এসেছেন, ওরা কি করে শরণার্থী হতে পারে? কি করে ওরা শোনা। শরণার্থী মোটেই নন। সেই, আরেকটা জিনিস, এবং মানে কেন ওরা এসেছিলেন? লোকের মধ্যে অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে সবচেয়ে বড় রোল ফিল্ম। হ্যাঁ, আজ আজ হ্যাঁ, যদি দেখো, পাঞ্জাবের উপরে, পাঞ্জাবের পার্টিশন নিয়ে এতগুলো মুভিজ বনেছে, এতগুলো একদম। ফিল্ম তৈরি করা হয়েছে, যে সবাই বেসিকলি জানে যে হ্যাঁ, ওটা কোনো ইস্যু নয়, এটা এভাবে হয়েছিল। বাট হ্যাঁ, আমাদের ওই দিকের ঘটনাগুলোকে কেউ জানে না অনেকভাবে। ন্যাশনাল, না, এখানে একটা যেন পার্টিশন মিউজিয়াম আছে দিল্লিতে, মানে এক হুম, দুটো হুম, জিনিস বোধ পার্টিশনের আছে, বাকি সবকিছু এইদিকের এইদিকের পার্টিশনকে নিয়েই করা হয়েছে। তো হুম, হুম। বেসিকলি লোকে জানে কারণ না। ডেইলি ওখানে ওরা রেখেছে, সেটা প্রিজার্ভ করে রাখা আছে, সেটা একদমই, আমাদেরও রাখা উচিত আমার মনে রাখা হয়। উচিত, কিন্তু এক্স্যাক্টলি। আমরা সেটা নিয়ে ওয়াকিবহাল নই। একদম, একদম। আর আমরা সেটা সেটাই নিয়ে কি হয়, ওয়াকিবহাল নই। এখানের লোকেরা কিন্তু খুব সুন্দর বলে আমাদের অরিজিন, আমরা লাহোর থেকে এসেছি, আমরা এখান থেকে এসেছি, হ্যাঁ, আমাদের পূর্বপুরুষের বাড়ি ছিল করাচি। বড় বড় পলিটিক্যাল হ্যাঁ। লিডাররাও, ন্যাশনাল লেভেল কারণ লিডাররাও। তখন তো সেই লাহোরটাও তখন ইন্ডিয়া ছিল। তখন তো লাহোরটাও ইন্ডিয়া ছিল, দে আর নট পাকিস্তানি, দে আর অলসো ইন্ডিয়ান। তো ইন্ডিয়ান, কেন বলবে না? আমি একদম। যেমন আমি আমি এই যখন এখানে কলকাতায়, ও আপনারা বাংলাদেশ, বলছি না বাংলাদেশি না, আমরা ইন্ডিয়ান, বাট আমরা সিলেটি, আমরা সিলেট অঞ্চলের ইন্ডিয়ান। বলছে না, একদম, সিলেট তো বাংলাদেশ। আমি বলি, বাংলাদেশে এখন, এর আগে এটা ইস্ট পাকিস্তানে ছিল, এবং এর আগে ইস্ট পাকিস্তান হওয়ার আগে সেটা ভারত ছিল, ইন্ডিয়া ছিল। এবং যখন সেটা ইস্ট পাকিস্তান হয়ে গেছে, সেই তখনই ওখানে থাকতে না পেরে আমাদের হিন্দুরা ওখান থেকে চলে আসতে হয়েছে। না হলে কেন আসবে? নিজের এত বড় বাড়ি, এত পুকুর ভর্তি মাছ ছিল, আচ্ছা, হ্যাঁ, মানে উঠোন ভর্তি ফসল ছিল, সেটা ছেড়ে কেন আসতে হয়েছিল? সেটা তো কারণ একদমই, ছিল, একদমই। নিজের বাড়ি থেকে এমনিতে আর লোক আসবে না, না? সব একটা ফেলে বাড়ি টেলে ছেড়ে চলে কেন আসার আসবে? কোনো মানেই হয় না। কোনো মানে হয় না। তো সেটা কেন আসতে হয়েছিল, সেটাই আমার ছবি উদ্বাস্তুতে দেখানো হয়েছে। তুমি হঠাৎ করে এটা এবং নিয়ে ছবি বানাবে, তৈরি করবে, কি করে হঠাৎ করে এই ডিসিশন নিলে? ডিসিশন নিলাম তো আমি, সত্যি বলতে কি, আমি আমার আমি আহ, আমি দেশকে খুব ভালোবাসি। সেটা আমি হয়তো দেখাই না সবসময়, যে আমি অলওয়েজ দেশের নাড়া লাগাই না, সেটা ঠিক। কিন্তু আহ, যখন আম, এই দিল্লিতে যাই, দিল্লিতে গিয়ে পালিকা মার্কেটের সামনে যে বড় মানে এই যে পতাকাটা রয়েছে, ন্যাশনাল ফ্ল্যাগটা রয়েছে, সেটাকে যখন উঠতে দেখি, মানে সত্যি বলতে কি আমার চোখ দিয়ে জল চলে আসে। আই ডোন্ট নো ওয়াই। আমি জানি না আমি কেন এটা হয়, কারণ আমার সেটা জানি না, আমার হয়তো ব্লাডে রয়েছে, কারণ আমার মায়ের বাবা ইন্ডিয়ান আর্মিতে ছিলেন। তো তার জন্য হয়তো চাইনিজ বাইরে উনি মিসিং। আমার বাড়িতে সেই একটা ঘটনাও রয়েছে, যাই হোক। আচ্ছা, তো আহ এর জন্য আমার মানে সেটা হয়, আমার দেশকে নিয়ে একটা আলাদা রকমের একটা আমার ইমোশন আমার আছে সবসময়। সেটা আমি সবসময় দেখাই না হয়তো বা, কিন্তু স্টুডেন্ট ইউনিয়ন করেছি, আমি এবিভিতে ছিলাম আমার আচ্ছা। স্টুডেন্ট লাইফে। তারপর চাকরি টাকরি এইসবের জন্য আর সবকিছু সম্ভব হয়ে ওঠে না। কিন্তু আহ এই যে মানে আমার মনে হয় যে আমাদের খুব কনসাস হওয়া দরকার আমাদের দেশের ব্যাপারে। যখন অন্যরা বাংলাদেশি বলে, কেন বলবে? এই যে সেই যে ব্যাপারটা মানুষের মধ্যে একটা মানে এটা বুঝিয়ে দেওয়া দরকার, যে মানুষকে, যে না, আমরা বাংলাদেশি নই, ওখানকার লোক বাংলাদেশি নয়, ওরা ইন্ডিয়ান, সেটা বোঝানো। এবং আমার আমার ঠাকুমার কাছ থেকে, দিদার কাছ থেকে ছোটবেলা থাকতে, এবার আমি যখন বাংলাদেশ যাচ্ছিলাম তখন সেই কৈলাসহরের দিকে যাওয়ার সময় মনু নদী দেখছিলাম, আর মনে হচ্ছিল যে দিদা সবসময় মনু নদীর কথা বলতো। আচ্ছা, মনু নদীতে এরকম, সুরমা নদীটা এরকম, সেরকম বলতো সবসময়। তো আমার মনে হচ্ছে, মানে আমার বাংলাদেশের প্রত্যেকটা জিনিস দেখি, মুরারি চাঁদ কলেজ সবকিছু দেখি, আমার রূপকথার গল্পের মতোই মনে হচ্ছিল, যে এত ছোট থাকতে দিদার, মানে আমার ঠাকুমার মুখে রাতের পর রাত শুধু, আমরা এটাকে কিচ্চা বলতাম। হ্যাঁ, হুম, 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 ঠাকুমা কিচ্ছা, কিচ্চা হ্যাঁ, বলো একটা। হ্যাঁ। তো ঠাকুমা কখনো কখনো দেশের বাড়ির গল্প, মানে কখনো কখনো বেশিরভাগ সময়ই, মানে সারাটা দিন ওনার মুখে একটাই কথা, দেশের বাড়ি, দেশের মাটি, দেশের সবকিছু।
একটা মানুষ একটা জায়গায় এসে যতদিনই যতবারই থাকুক, সেই ছোটবেলা থেকে যেখানে বড় হয়েছে সেইখান থেকে যদি জোর করে কাউকে তুলে দেওয়া হয়, তাহলে যেটা মনের অবস্থা হয় সেটাই হয়েছিল আমার সেটাই। হুম ঠাকুমা দিদিমাদের অবস্থা, হুম সেটাই হুম, হয়েছিল। এবং একদম এখনোই একদম। ওরা এরকম ভাবে ইমোশনাল ছিলেন এদের বাড়িটাকে নিয়ে, এদের ভিটেটাকে নিয়ে। তো হুম তার জন্য এরপর যখন আমি একদিন ঝুমুর হুম। পান্ডের একটি গল্প পড়লাম, মুগ্ধা সুন্দরীর হারানো প্রাপ্তি। আচ্ছা। হুম সে সময় থেকে আমার একটা ইচ্ছে ছিল যে আমি একটা ছবি বানাবো দেশকে নিয়ে, বরাক উপত্যকাকে নিয়ে, এরকম পুরো বরাক বরাক ভ্যালিতে আমি শুট করব। হুম ওখানকার যারা আছে অ্যাক্টর, মানে যারা অ্যাক্টর, যারা কাজ করছেন, থিয়েটার করছেন অনেকদিন থেকে, এদেরকে নিয়ে কাজ করবো, ওখানকার ছেলে মেয়েদেরকে নিয়ে কাজ করবো। সেটা আমার জানি না সবসময়ই হয়, আমি আমার ছবিতে একজন না একজন কাউকে আমি আমার বরাক উপত্যকা থেকে রাখি আজও। হুম যেমন হুম। আমার আগামীতে আরো দুটো ছবি আসছে, তিতলি কটেজ এবং মাস্টার মাইন্ড। দুটো ছবিতেই আমি শিলচরের মানুষজনকে রেখেছি। সেটা আমার ভালো লাগে, আমার জায়গার মানুষটা আমার একটা ছবিতে থাকবে, সেটা আমার ভালো লাগে। তো আহ এই যখন মানে আমি মানে ওনার গল্পটা যখন আমি পড়লাম, মুগ্ধা সুন্দরীর হারানো প্রাপ্তি, সেই মহিলাও এই গল্পটার মধ্যে সেরকমই একজন মহিলা ছিলেন, যিনি সব সময় মানে ওনার দেশের বাড়ির কথা ভাবতেন। আহ, এইটা নিয়ে সবসময় বসে থাকতেন, মনমরা হয়ে থাকতেন। পার্টিশন, ঘরে ঘরে না একটা পার্টিশন দিতে লাগবে। এই পার্টিশন কথাটা শুনে ওনার দেশ মানে এই ওই পার্টিশনের কথা মনে পড়ে যেত। তো আচ্ছা। এটা, এই গল্পটা পড়ে আমার মনে হলো যে এই মুগ্ধা সুন্দরীর ক্যারেক্টারটাই হয়তো আমার ঠাকুমার ক্যারেক্টার, বা হয় এই মুগ্ধা সুন্দরীর ক্যারেক্টারটাই আমার দিদিমার ক্যারেক্টার। এই ক্যারেক্টারকে রেখে আমি তারপর চারদিকে গোপা চৌধুরী আমি মিলে পুরো প্লটটাকে এভাবে সাজালাম। ওখানে রণবীর কায়স্থ, তারপর আরো যারা লেখকরা আছেন হুম ওদের হুম অনেক বইকে আমরা রেফারেন্স হিসেবে নিয়েছি, হুম নিয়ে হুম। বিভিন্ন প্লট নিয়ে আমাদের এই গল্পটা তৈরি হয়েছে। তো এখানে কি অভিনেতা অভিনেত্রী কারা রয়েছেন, কাস্ট? কাস্টিং, কলকাতা থেকে রুমকি চ্যাটার্জি, আবির চ্যাটার্জি অ্যাক্টর, ওনার মা রুমকি চ্যাটার্জি। আচ্ছা মানে আবির চ্যাটার্জি অ্যাক্টর, ওনার মা হলেন রুমকি চ্যাটার্জি, সি ইজ অ্যান অ্যাক্ট্রেস। তো আচ্ছা উনি আচ্ছা রয়েছেন মুখ্যদা সুন্দরীর মেইন ক্যারেক্টারে। আচ্ছা। অর্কপ্রভ ভট্টাচার্য কলকাতা থেকে রয়েছে। হুম হুম। বাকি সবাই আমাদের শিলচর, হাইলাকান্দি, করিমগঞ্জ, আচ্ছা ইচ এন্ড এভরিওয়ান। তমালকান্তি বণিক রয়েছে, শান্তনু সেনগুপ্ত রয়েছেন, তারপর নেহাল, সে যে থিয়েটার করে এলো বিদেশে গিয়ে, সে রয়েছে। কাশীনাথ, কাশী বিশ্বনাথ দাস ও রয়েছে। আমাদের প্রদীপ দাস উনি রয়েছেন, মানসী নন্দী রয়েছেন, শুভ্রা ভট্টাচার্য রয়েছেন, ইন্দ্রাণী ভট্টাচার্য রয়েছেন, বিপ্লব দাস, আহ বাপি, অনেক আরো অনেক আমাদের আমাদের ইয়াং শিলচরের তো এরা জেনারেশন। সবাই মানে আহ নামি দামি অভিনেতা। হ্যাঁ, সবাই মোটামুটি সবাই একদম চিনে। একদম একদম আমরা দেখে দেখে বড় হচ্ছি একদম। বা এখনো দেখছি। দেবস্মিতা দেওয়ানজি করেছে রুমকি চট্টোপাধ্যায়ের ছোটবেলার রোলটা, আচ্ছা মানে ইয়াং এজের রোলটা করেছে। তো আচ্ছা আচ্ছা এরকম অনেকেই এই ছবিতে কাজ করেছেন। আচ্ছা। তো সবার ছবিটা ভীষণ কোথায় সাপোর্ট দেখতে পাওয়া পেয়েছি। যাবে? কি মানে কোথায় তোমরা স্ক্রিনিং করছো, কি করছো? এখনো তো ছবিটা রিলিজ করে নিয়ে আমরা হচ্ছি আমাদের সাউথ আসাম ফিল্ম ফেস্টিভ্যালে, যেটা আগামী 6 এবং 7 এপ্রিল শিলচর বঙ্গভবনে অনুষ্ঠিত হতে চলেছে। সেখানে আমার এই উদ্বাস্তু ছবি দিয়েই ইনগরেশন হবে আশা আচ্ছা রাখছি। এখনো এখনো আচ্ছা কাজ আচ্ছা। চলছে ছবির। হুম। আহ হ্যাঁ, তো আশা রাখছি শেষ হয়ে আমরা এই ছবিটা দিয়েই আমরা আমরা ইনগরেশন করব, তারপর আমাদের বিভিন্ন ফেস্টিভ্যালে পাঠানো, দেন আমি এটা থিয়েটার রিলিজ করবো। আচ্ছা, 6 আর 7 এপ্রিল না, ইয়ে সাউথ আসাম এটা ফিল্ম ফেস্টিভ্যাল। একদম, হ্যাঁ। তো এবার অনেকেই গত বছরে অনেকেই যে কলকাতা থেকে এসেছিলেন, এবারও যাচ্ছেন এরা, অনেকেই যাচ্ছেন এবার বলছি কারণ আমি কারা এখন কারা আসছেন? কলকাতায় আছি। লিস্ট কি ফাইনাল হয়েছে? কি কে আসছেন এবার? লিস্ট কিছুটা ফাইনাল হয়েছে, যেমন স্বস্তিকা মুখার্জি আসছে, আচ্ছা হ্যাঁ, বিক্রম চ্যাটার্জি আসছেন, বনি সেনগুপ্ত আসছে, পার্নো মিত্র আসছেন, আহ ত্রিনা সাহা আসছেন, এরপর তথাগত মুখার্জি আসছেন, অভিজিৎ শ্রীদাস ডিরেক্টর উনি আসছেন, আর রাজদীপ ঘোষ ডিরেক্টর আসছেন, রাজেশ রয় ডিরেক্টর আসছেন।
তথাদা যদিও অ্যাক্টর, উনি ডিরেক্টর, বেসিক্যালি পারিয়া ছবির ডিরেকশনে উনি করেছিলেন, উনি আচ্ছা। আসছেন। হুম। ব্র্যান্ড অ্যাম্বাসেডর এখনো 1-2 দিনের মধ্যে ফাইনাল হবে, এখনো আমরা ফাইনাল করিনি। একজন বড় কোনো ডিরেক্টরকে আনার আমাদের ইচ্ছে আছে। আচ্ছা। মানে তো সেটাই আর এমনি তো সববারের মতনই এবারও তো দেখা যাচ্ছে তারকা খচিত অনুষ্ঠান। ও, তুমি খুব তাড়াতাড়ি তোমার মুভি নিয়ে দিল্লিতেও এসো, আমরা ওয়েট করে থাকবো। একদম কারণ আমার মনে একদম। হয় যতটা মানে বাঙালিরা তাও কিছু জানে। আজ একটা বয়স এত বছর থেকে চুপ, মানে আমরা জানি না যে কি হয়েছে কি হয়নি, তখন ঘরে ঘরে যতটুকু শুনেছে, লোকে যখন স্ক্রিনে দেখবে জিনিসগুলো, তখন অ্যাকচুয়ালি জিনিসগুলো জেনারেলাইজ হবে যে না, সত্যি ভারতবর্ষেই মানুষ, ভারতবর্ষেই এসছে, ভারতবর্ষেই উদ্বাস্তু হয়ে এসছে, কি অবস্থার মধ্যে অ্যাকচুয়ালি তো এই যে দুটো পার্টিশনে চলে গেল, এই দুটো জায়গার লোকের স্যাক্রিফাইসের জন্যই বোধহয় ভারতবর্ষ এত তাড়াতাড়ি স্বাধীনতাটা পেতে পেরেছিল, হ্যাঁ না হলে আরো সময় লাগতো। তো পুরোপুরি অ্যাকচুয়ালি বলে না যে একদম পিষ্ট হয়ে সমস্ত স্ট্রেস লোড নিজের উপর নিয়ে অ্যাকচুয়ালি এই দুই দিকের মানুষ, এক পাঞ্জাব এরিয়ার লোক আর একদিকে বাংলার লোক, তো দুটো দুটো জায়গার লোক একদম নিজের স্যাক্রিফাইস দিয়েই ভারতবর্ষকে অনেক কিছু দিয়েছে, যেটা লোকেরা জানে না, বুঝতে পারছে না। তো হোপ লোকের ভালো লাগবে ছবি। আর প্লিজ আমি তোমাকে রিকোয়েস্ট করবো যে এটাকে শুধু বাংলায় না রেখে ডাবিং করো, সবাই দেখতে পাক, সবার মধ্যে ওটাকে, হ্যাঁ, ইয়ে করো। চেষ্টা করছি, সেটাই চেষ্টা করছি। হ্যাঁ। ঠিক আছে। তো শুভকামনা রইলো অনেকটা থ্যাংক নতুন ইউ সো ছবির জন্য। মাচ, থ্যাংক ইউ। আজকেও সময় হয়ে গেছে, তো আমাকে আবার স্টুডিও যেতে হবে। তো ওকে। আরো একদিন আড্ডা হবে এরকম। নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই। ঠিক আছে, ভালো থ্যাংক থেকো। ইউ সো মাচ এভরিওয়ান, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আপনারাও যখন ছবিটা আসবে দেখতে যাবেন, যারা শিলচরে আছো, 6 আর 7 এপ্রিল। সেটাও আমি সবাইকে বলছি। আগামী 6 এপ্রিল, আগামী 6 এপ্রিল বঙ্গভবনে প্রথমবারের মতো উদ্বাস্তু স্ক্রিনিং হবে। সেখানে পুরো বরাক উপত্যকায় সবাই কাজ করেছেন, আপনারা সবাই আসুন দুপুরবেলা। আমার ছবির স্ক্রিনিং টাইম দুপুর 2টো থেকে। তো আপনারা প্লিজ আসুন এবং আমাদেরকে সাপোর্ট করুন, এবং আপনারা সাথে থাকুন। আপনারা সাথে থাকলেই আমরা আমাদের দেশের কথা সবার কাছে পৌঁছে দিতে পারবো। থ্যাংক ইউ। দেখতে ভুলবেন না, থাকবেন পাশে। শর্মিষ্ঠা দি অনেক কষ্ট করছে, শর্মিষ্ঠা দির সাথে এত লোক কষ্ট করছেন কাজটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, আর আপনাদের প্রেজেন্স খুব জরুরি। ঠিক আছে, থ্যাংক সবাইকে ইউ। বাই বাই, সবাই ভালো থাকুন।